এই শেষ বেলায় প্রথমেই শোকের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশের সরকার প্রধান শ্রদ্ধা জানিয়েছেন। বিভিন্ন দেশের সরকার প্রধান তাদের শোক প্রকাশ করেছেন। এর পাশাপাশি আজ এই শেষ যাত্রায় সঙ্গী হতে বা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তাদের একটু নামটা আমি আপনাদের বলে রাখি। যারা আসলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এই দিকটাতেই অপেক্ষা করছিলেন এবং সেখানেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, তাদের শোক প্রকাশ করেছেন, শোক পত্র বা চিঠি যদি বলি দলীয় তাদের সরকার প্রধানের তরফ থেকে সেসব হস্তান্তর করেছেন। আজকের দিনে ভিজিটিং স্পিকার, ফরেন মিনিস্ট্রি, বিভিন্ন ব্যক্তিবর্গ এসেছেন। এইচ ই সর্দার আয়াজ সাদিক, অনারেবল স্পিকার, ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান; এইচ ডিএন ডোঙ্গওয়েল, অনারেবল ফরেন মিনিস্টার অফ ভুটান; জয়শঙ্কর, অনারেবল এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া; বালানন্দ শর্মা, অনারেবল ফরেন মিনিস্টার অফ নেপাল; Vijita Herat, Honorable Minister of Foreign Affairs, Foreign Employment and Tourism of Sri Lanka; Dr. Ali Haidar Ahmed, Honorable Minister of Higher Education, Labor and Skills Development of the Republic of Maldives. অর্থাৎ ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের নেতৃবৃন্দ এসেছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। তার সঙ্গে ছিলেন তাঁরই কন্যা অর্থাৎ তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা জান্নাজ রহমান, ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, মাহদি আমিন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী সচিব এবিএম সত্তার। তারা যেই বিদেশি কূটনীতিকরা বা পররাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা যারা এসেছেন বিভিন্ন দেশ থেকে বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধাতে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের শোক গ্রহণ করেছেন। শোকপত্র, শোকের সরকার প্রধানের পক্ষ থেকে যেই চিঠি দেওয়া হয়েছে শোক জানিয়ে, সেসব তারা গ্রহণ করছেন। একটু জানিয়ে রাখি যে নেতৃবৃন্দ এসেছেন, যে দেশগুলোর নেতারা এসেছেন তারা সার্কভুক্ত দেশের নেতা বেশিরভাগই। এই সার্কভুক্ত দেশের নেতারা তাদের সঙ্গে বিএনপির যে সম্পর্ক কিংবা বেগম খালেদা জিয়ার যে সম্পর্ক সেটি একটু উল্লেখ করতেই হয়। সার্কের প্রতিষ্ঠাতা বিএনপির রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সার্ক প্রতিষ্ঠা করেছিলেন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সমৃদ্ধি সেসবের লক্ষ্যে যে সার্ক প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান, সেই সার্ককে বেগম খালেদা জিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিংবা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে দক্ষিণ এশিয়ার কি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, কিভাবে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পরস্পরকে সহযোগিতা করতে পারে, উন্নয়ন আর অগ্রযাত্রায় কি করে এই অঞ্চলের মানুষ সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে পারে নিজেদেরকে, সেই চেষ্টা করেছিলেন। বেগম খালেদা জিয়া সার্ককে আরও বেশি সংগঠিত, শক্তিশালী করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যে সার্ক তার প্রয়াত স্বামী জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা আজকের দিনে এসেছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। আর তিনি লাল সবুজের পতাকায় মোড়ানো মরদেহ হয়ে এই জাতীয় সংসদ ভবন এলাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে দেখছেন কি করে সাধারণ দেশের মানুষ, দেশের বাইরের অগণিত মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছে, তার প্রতি শোক প্রকাশ করছে। আজকের দিনে শেষ শ্রদ্ধা জানাতে এসে এই অগণিত মানুষ যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধু এই উপলক্ষে এসেছেন, যেমন আমাদেরকে আমরা গণমাধ্যম কর্মীরা যেখানে দাঁড়িয়ে সংবাদ সংগ্রহ করছি, আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন আসাদ গেট কোন দিকে, আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন মানিক মিয়া অ্যাভিনিউ কোনটা, আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা কোনটা, আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন মরদেহ কোথায় রাখা হবে, আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন দূরের নারীরা এসে যে নারীদের জন্য যে জানাজার ব্যবস্থা করা সেটি কোন পাশে হবে। অর্থাৎ তারা অনেকেই ঠিক এই নির্ধারিত এলাকাটিকেও খুব একটা চিনতে পারছেন না বা চেনেন না, কিন্তু তবু এসেছেন, ছুটে এসেছেন। এই মানুষ, অগণিত মানুষ, সহস্র থেকে লাখো লাখো মানুষ শেষবারের মতো
শ্রদ্ধা জানাতে তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে, যার মরদেহ এখনো এই জানাজা স্থলেই রয়েছে। ফ্রিজিং কার্ডটি দেখতে পাচ্ছেন, তার কফিন, মরদেহ বহনকারী কফিনটি যখন জানাজার সম্মুখস্থলে নিয়ে এসে দাঁড় করিয়ানো হয়েছে, তখন আমরা দেখেছি সেই কফিনটিও লাল সবুজ পতাকার আবরণে মুড়িয়ে থাকা, যেন দেশের মাটিতেই, দেশের মাটির ছোঁয়ায় ঠেকে আছেন, সবুজ শ্যামল প্রান্তর জুড়ে তিনি আছেন, যেন লাল সবুজের যেই ছায়া, প্রতিচ্ছবি, প্রতিশব্দ সবকিছু এই একজন মানুষ মিলেমিশে আজকের দিনে অন্তত একাকার হয়ে গেছেন। সেই মানুষটি, তার মরদেহ বা কফিন, সেটি বহনকারী যে ফ্রিজিং গাড়িটি, সেটিও একই রকম, সেটিও লাল সবুজের রং ছায়া হয়ে আছে, ছেয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই রাষ্ট্রীয় মর্যাদায় তার যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়িটি, তাকে যেখানে সমাহিত করা হবে, তার স্বামী জিয়াউর রহমান, যে স্বামীকে তিনি তার যৌবনেই হারিয়েছেন, তার স্বামী জিয়াউর রহমান, যিনি দেশের স্বাধীনতা সংগ্রামের এক অনন্য নেতৃত্ব সংগ্রামী, সাহসী বীর, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যিনি ছুটে গেছেন যুদ্ধের ময়দানে ফোর্স প্রধান হয়ে, জেড ফোর্সের সেই প্রধান জিয়াউর রহমান, যিনি 81-তে রাষ্ট্রপতি থাকাকালীন বিএনপি প্রতিষ্ঠা করে যিনি দেশের নানা প্রান্তে ছুটে বেরিয়েছেন, খাল খনন কর্মসূচি, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, গার্মেন্টস শিল্পের প্রসার, নানা মুখী পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে যিনি সাধারণ আস্থা অর্জন করেছিলেন, সব দলমতের মানুষকে যিনি দল এবং সরকারে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছিলেন, সেই জিয়াউর রহমান যিনি 1981 সালে কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে খুন হন, তাকে যেখানে শায়িত করা হয়েছে, সমাহিত করা হয়েছে, সমাধিস্থ করা হয়েছে সেই শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, এই জাতীয় সংসদ ভবন এলাকারই একটি অংশ, সেখানেই শায়িত করা হবে বেগম খালেদা জিয়াকে, স্বামীর পাশে, যে স্বামী দেশের জন্য, মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, যে স্বামীর পথ ধরে তিনি আগামীর রাজনীতির পথ চলায় নেমেছিলেন সেই 1981-তে। প্রথমে দলের প্রাথমিক সদস্য পদ, এরপর চেয়ারপারসন হয়ে ওঠে 1984-তে। 9 বছরের টানা স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রাম, রাজপথে সোচ্চার থাকা, পথে প্রান্তরে ছুটে বেড়ানো, মানুষকে সম্পৃক্ত করা নিজ দাবির পক্ষে, নিজ সংগ্রামে, নিজ আন্দোলনে, সেই মানুষের নেত্রী হয়ে ওঠা, আপসহীন নেত্রী হয়ে ওঠা। 86 নির্বাচনে তাকে নানান ধরনের প্রলোভনও দেখা হয়েছিল, কিন্তু তিনি অংশ নেননি, আপোষ করেননি। নির্দলীয় সরকার ছাড়া তিনি নির্বাচনে যাবেন না যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণায় অটল থেকেছেন, যার ধারাবাহিকতা বেশ পরের সময়গুলোতেও আমরা দেখেছি। সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারপর 90-এর পর, স্বৈরাচারের পতনের পর 1991-তে ক্ষমতায় আসীন হন, সংসদীয় শাসন ব্যবস্থা প্রচলন করেন, নারী শিক্ষা, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যাণ, গার্মেন্টসের প্রসার, নানামুখী উন্নয়নের মধ্য দিয়ে তিনি আসলে মূলত ভিতটা গড়তে চেয়েছিলেন দেশের মানুষের, দেশের অর্থনীতির। আর তার পরিকল্পনা অংশ হিসেবেই ফুড ফর এডুকেশন, বিনামূল্যে শিক্ষা, নারীর ক্ষমতায়নে তিনি জোর দিয়েছিলেন, যার ফল আজ দীর্ঘ সময় পরে বাংলাদেশ ভোগ করছে। আজ এত বিপুল সংখ্যক নারী, কর্মজীবী নারী হয়ে সাহসে কিংবা নিজের আত্মমর্যাদা নিয়ে, আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে যারা কর্মস্থলে চাকুরি করে যাচ্ছেন, জীবন জীবিকা নির্বাহ করে যাচ্ছেন, পরিবারের বোঝা না হয়ে কিংবা পরিবার চুপ করে কারো উপর নির্ভরশীল হয়ে না থেকে যারা স্বাবলম্বী হয়েছেন, সেই নারীদের এই ভিতটা করে দিয়েছিলেন একজন বেগম খালেদা জিয়া, অনুসারী আদর্শ হয়ে। তিনি 2001-এ আবার ক্ষমতায় এসে আরো কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন সরকার পরিচালনায়। তারপর 2007 আলোচিত 1/11, যেটির কথা বারবার বলতে হয়, সেই সময়েও তিনি আপোষ করেননি। তারপর 2008-এর নির্বাচনের পরেও
যে নির্বাচনে ভূমিধস পরাজয় হয়েছিল বিএনপির, কিন্তু বেগম খালেদা জিয়া নয়, তিনি সেই নির্বাচনেও বিপুল ব্যবধানে জয়ী হয়েছিলেন। যে রেকর্ডের কথা, যে